আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট কোশ্চেন পেপার 2026-এর একটা মডেল প্রশ্নপত্রের সাজেশন নিয়ে। আমার বিশ্বাস এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তাহলে পরীক্ষায় অবশ্যই এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি যেমন বলবো, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের আমি ব্যাখ্যাও তোমাদের সঙ্গে আলোচনা করব। যেমন এইখানে কি দেয়া আছে যে তোমাদের চতুর্থ অধ্যায় পরীক্ষা হবে, তোমাদের পঞ্চম অধ্যায়ের পরীক্ষা হবে এবং তোমাদের ষষ্ঠ অধ্যায় পরীক্ষা হবে। এই তিনটে অধ্যায় থেকেই প্রশ্নপত্র এই মডেল প্রশ্নেতে উল্লেখ করা আছে এবং চ্যাপ্টারও ভাগ করা আছে পরপর। প্রত্যেকটা প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে দিয়েছে সেটাও আমি ভাগ করে দিয়েছি। প্রথম প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন কে? উত্তর, লর্ড কর্নওয়ালিস 1793 সালে। ক্ষয়ের প্রশ্ন, ভারতের প্রথম সুতাকল গড়ে উঠেছিল কোথায়? উত্তর, বোম্বাইতে। বোম্বাইতে ভারতের প্রথম সুতোকল গড়ে উঠেছিল 1853 থেকে 54 সাল নাগাদ। এরপরে অধ্যায় 5 থেকে প্রশ্ন কি আসতে পারে যে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী, তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ঘয়ের প্রশ্ন, সতীদাহ প্রথা রদ করেছিল কত সালে? 1829 সালে। লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে 17 নম্বর রেগুলেশন আইন দ্বারা এটি রদ করা হয়েছিল। রাজা রামমোহন রয় এটি উদ্যোগ নিয়ে বন্ধ করেছিলেন। ইঙো, সাঁওতাল বিদ্রোহের একজন প্রধান নেতা ছিলেন কে? উত্তর, সিধু ছিলেন সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা। তার ভাই কানুও এই বিদ্রোহের অন্যতম প্রধান নেতা ছিলেন। চয়ের প্রশ্ন, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর, স্যার সৈয়দ আহমেদ খান। তিনি ইসলাম ধর্মের মানুষদের ধর্ম সংস্কারের জন্য এই আন্দোলন শুরু করেছিলেন। অধ্যায় 6 থেকে কি প্রশ্ন আসতে পারে? ছোট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর প্রথম যে অধিবেশন বসেছিল বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। বর্গীর প্রশ্ন, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে? উত্তর, দাদাভাই নওরোজি। ঝয়ের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল কোথায়? উত্তর, বোম্বাইতে। বোম্বাইতে বসেছিল, কিন্তু হওয়ার কথা ছিল পুনেতে, কারণ পুনেতে হয়নি, প্লেগ মহামারী দেখা গেছিল সেই কারণে, আর সেটি স্থানান্তরিত হয় বোম্বাইতে। তাই বোম্বাইতে প্রথম অধিবেশন হয়েছিল। ইওর প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্কের মূল নেতৃত্ব দিয়েছিল কোন সংগঠন? উত্তর, ভারত সভা অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এরপরে 2 দাগের প্রশ্ন মান 1। 4 নম্বর অধ্যায় থেকে কি প্রশ্ন দিতে পারে দেখো। দাদন শব্দের অর্থ কি? দাদন শব্দের অর্থ হলো অগ্রিম অর্থ। ঔপনিবেশিক আমলে ব্রিটিশ নীলকর বা ব্যবসায়ীরা চাষিদের নীল বা অন্যান্য বাণিজ্যিক ফসল চাষ করার জন্য জোরপূর্বক যে অগ্রিম অর্থ দিত তাকে দাদন বলা হতো। ক্ষয়ের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতে রেলপথের সূচনা হয়েছিল? 1853 সালে 16 এপ্রিল লর্ড ডালহৌসির আমলে বোম্বাই থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম রেলপথ সূচনা হয়েছিল। অধ্যায় 5 থেকে 1 নম্বর প্রশ্ন কি আসতে পারে? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? তেলুগু সমাজ সংস্কারক বিরসালিঙ্গম পান্তুলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়, কারণ তিনি বাংলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো দক্ষিণ ভারতেও বিধবা বিবাহ প্রচলনের উদ্যোগ নিয়েছিলেন, সেই কারণে তাকে দক্ষিণ ভারতে বিদ্যাসাগর বলা হয়। ঘ, উডের ডেসপ্যাচ কত সালে প্রকাশিত হয়েছিল? 1854 সালে চার্লস উডের নেতৃত্বে ভারতে আধুনিক শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে উডের ডেসপ্যাচ বা শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা প্রকাশিত হয়েছিল। ইঙো, হিন্দু বিধবা বিবাহ আইন কার উদ্যোগে পাশ হয়েছিল? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অক্লান্ত প্রচেষ্টায় ও আন্দোলনে 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির আমলে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল। চয়ের প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের প্রধান নেতার নাম কি ছিল? মুন্ডা বিদ্রোহের প্রধান নেতার নাম ছিল বিরসা মুন্ডা।
এখান থেকে আরেকটা প্রশ্ন দিতে পারে, উলগুলান শব্দের অর্থ কি? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। উলগুলান শব্দের অর্থ কি? মনে রাখবে, ভয়ঙ্কর বিশৃঙ্খলা। অধ্যায় 6 থেকে 1 নম্বরের প্রশ্ন কি দিতে পারে? ছ প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম বাঙালি ব্যারিস্টার, তিনি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। বর্গীর জ্বর প্রশ্ন, শিবাজি উৎসব ও গণপতি উৎসব কে শুরু করেছিলেন? মহারাষ্ট্রের মানুষের মধ্যে জাতীয়তাবোধ অর্থাৎ দেশপ্রেম গড়ে তোলা এবং প্রত্যেকটা মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য বাল গঙ্গাধর তিলক এই দুটি উৎসবের সূচনা করেছিলেন। আর এই শিবাজি উৎসব ও গণপতি উৎসবকে অনুসরণ করে আমাদের বাংলায় প্রতাপাদিত্য উৎসব শুরু করেছিলেন সরলা দেবী চৌধুরানী। ঝ, চরমপন্থী ধারার একজন নেতার নাম কে ছিলেন? কি ছিল? লালবাল পাল, বা মনে রাখবে লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল এবং অরবিন্দ ঘোষ। কংগ্রেসের দুটি শাখা ছিল, একটা চরমপন্থী, একটা নরমপন্থী। চরমপন্থীর মধ্যে এই তিনজন বিশেষ করে মনে রাখবে, আর নরমপন্থীর মধ্যে মনে রাখবে দাদাভাই নরোজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরা। ইও 1 নম্বর প্রশ্ন কি আসতে পারে? লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন? 1905 সালে 29শে জুলাই ঘোষণা করেছিলেন, আর 16ই অক্টোবর এই বঙ্গভঙ্গ যে ঘোষণা করেছিলেন সেটা কার্যকর হয়েছিল। তাই সাল দুটোই মনে রাখবে, 19শে জুলাই ঘোষণা করেছিল আর 16ই অক্টোবর কার্যকর হয়েছিল। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের, আমাদের যে কোনো 4টি করতে হবে। প্রথম অধ্যায় যেটা আছে চতুর্থ অধ্যায়, সেখান থেকে কি প্রশ্ন দিয়েছে? প্রথম, সম্পদের বহির্গমন বা ড্রেন অফ ওয়েলথ বলতে কি বোঝো? ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের বহির্গমন হলো পলাশী যুদ্ধের পর ব্রিটিশ শাসনাধীন ভারতের সম্পদ, যেমন কাঁচামাল, সোনা, রূপো, রাজস্ব, কর্মচারীদের বেতন ও পেনশনের টাকা নানা উপায় প্রতিদানহীনভাবে, অর্থাৎ ব্রিটিশ সরকার যেমন তেমন করে ভারত থেকে নিয়ে যেত। ভারত বিনিময় কিছুই পেত না। এর বিনিময়ে ভারতে কোনো অর্থনৈতিক সুবিধা বা বস্তুগত প্রতিদান পেত না, শুধু ভারত থেকে সম্পদ একমুখী প্রবাহিত হতো। তাই দাদাভাই নরোজি ও রমেশচন্দ্র দত্তের মতে অর্থনীতিবিদরা একে সম্পদের বহির্গমন বা ড্রেন অফ ওয়েলথ বলে অভিহিত করেছেন। ক্ষয়ের প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো? অধ্যায় 4 থেকে দিয়েছে। অবশিল্পায়ন বলতে 19বিংশ শতাব্দীতে ব্রিটেনে শিল্প বিপ্লবের ফলে সে দেশের কারখানায় তৈরি সস্তা সুতিবস্ত্র ও অন্যান্য পণ্য ভারতের বাজারে ছেয়ে যায়। ব্রিটিশ সরকার বৈষম্যমূলক শুল্ক নীতির কারণে দেশীয় কুটির শিল্প, তাঁত শিল্প প্রতিযোগিতায় টিকে থাকতে না পারায় ধ্বংস হয়ে যায়। এর ফলে বহু কারিগর ও তাঁতির জীবিকা হারিয়ে কৃষির ওপর নির্ভরশীল হয়ে যায়। অর্থাৎ এক কথায় ভারতের শিল্প ধ্বংস হয়ে গেছিল, আর ব্রিটেন থেকে আসা অল্প দামে সুতিবস্ত্র ভারতের বাজারে ছেয়ে গেছিল। সেই কারণেই ভারতের হস্তশিল্পের অবক্ষয় এবং ধ্বংস হয়েছিল। এটাকে বলা হয় অবশিল্পায়ন। গয়ের প্রশ্ন, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হতো? ডিরোজিওর অনুগামীদের বলা হতো নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী। এই গোষ্ঠী শুধুমাত্র হিন্দু কলেজের প্রথা বিরোধী ও মুক্তমনা এই গোষ্ঠীর মানুষরা হিন্দু ধর্মের যে গোঁড়ামি আছে, কুসংস্কার আছে ও জাতিভেদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন, যুক্তিবাদী চিন্তাধারার প্রসার ঘটিয়েছিলেন। তারা হিন্দু ধর্মের যে কুসংস্কারগুলো আছে সেইগুলো বাদ দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এই তাদের কার্যকলাপ চালিয়েছিল। এর প্রধান ব্যক্তি ছিলেন হিন্দু কলেজের অধ্যাপক লুই ভিভিয়ান ডিরোজিও। ঘয়ের প্রশ্ন, তিতুমিরের বারাসাত বিদ্রোহ কি ছিল? অধ্যায় 5 থেকে দিয়েছে। মীর নিসার আলী ছিল তিতুমিরের আসল নাম। তিনি 24 পরগনা, নদিয়া, মালদহ জেলায় স্থানীয় অত্যাচারী যে জমিদার নীলকর সাহেব এবং ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে যে সশস্ত্র কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন তা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তিনি নারকেলবেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা তৈরি করে নিজেকে স্বাধীন ক্ষমতা হিসাবে ঘোষণা করেন, জমিদার কর দেওয়া বন্ধের ডাক দেন। অবশেষে 1831 খ্রিস্টাব্দে ব্রিটিশদের কামানে গোলার আঘাতে বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যায় এবং তিতুমির শহীদ হন। ইঙো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতার ক্ষেত্রে নিরাপত্তা ভাল্ব তত্ত্বটি কি? অধ্যায় 6 থেকে দিয়েছে। বা এটা আরেকটা আসতে পারে, হিউম ডাফরিন ষড়যন্ত্র কি ছিল? হিউম ডাফরিন ষড়যন্ত্র কি ছিল? এটা এইভাবেও দিতে পারে।
থিওসফিস্ট ওলকট এবং পরবর্তীকালে লালা লাজপত রায়ের মতো কিছু চিন্তাবিদ মনে করেন যে 1880 দশকে যে ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী তীব্র গণ অসন্তোষে দানা বাঁধছিল, যা কোনো সময়ে বড়সড় বিদ্রোহের রূপ নিতে পারত। ব্রিটিশ সরকার প্রাক্তন আমলা অ্যালান অক্টাভিয়াম হিউম, ভাইসরয় লর্ড ডাফরিনের পরামর্শে এই ক্ষোভকে আইনি ও সম্পূর্ণ শান্তিপূর্ণ পথে চালিত করার জন্য একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন। প্রেসার কুকারের অতিরিক্ত চাপ কমানোর জন্য যেমন সেফটি ভালভ থাকে, তেমনি ভারতীয়দের ক্ষোভকে নিরাপদে প্রশমিত করার মাধ্যমে হিসাবে জাতীয় কংগ্রেস গঠন করা হয়। এটি নিরাপত্তা ভালভ তত্ত্ব নামে পরিচিত। অর্থাৎ এখানে বলতে চেয়েছে, জাতীয় কংগ্রেস নামে একটা প্রতিষ্ঠান তৈরি করলে প্রত্যেকটা ভারতীয় মানুষরা ব্রিটিশ সরকারের কাছে তাদের সমস্যার কথা বলবে। তাহলে সমস্যার কথা যদি বলতে পারে সবাই, ব্রিটিশ সরকার যদি সেই সমস্যা শোনে, তাহলে ভারতীয়দের ক্ষোভ কমে যাবে এবং তারা মনে করবে যে ভবিষ্যতে ব্রিটিশ সরকার হয়তো আমাদের জন্য ভালো কিছু করবে। এই রকম ভাবনা চিন্তায় ভাবিত করার জন্যই এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল হিউম ডাফরিন মিলে। তাই এটাকে সেফটি ভালভ বা নিরাপত্তা ভালভ বলা হয়, বা হিউম ডাফরিন ষড়যন্ত্র বলা হয়। ঠিক আছে, জাতীয় কংগ্রেস ছিল আন্দোলনকে দমানোর জন্য একটা প্রচেষ্টা, তৈরি করার প্রচেষ্টা, আর সেটা তারা সাকসেসফুল অনেকটা হয়েও ছিল। চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে মূল দুটি পার্থক্য লেখো। চরমপন্থীরা এবং নরমপন্থীদের পার্থক্য ছিল যে নরমপন্থীরা ব্রিটিশদের ন্যায় বিচারের উপর আস্থা রেখে আবেদন নিবেদন, স্মারকলিপি এবং আইনি আলোচনার মাধ্যমে দাবি দাওয়া পূরণে বিশ্বাসী ছিলেন। অর্থাৎ নরমপন্থীদের আন্দোলনের মূল অংশ ছিল 3PS। 3PS কথার অর্থ কি? প্রেয়ার্স, প্রোটেস্ট অ্যান্ড পিটিশন। এই তিনটি নীতির মাধ্যমে তারা ব্রিটিশ সরকারের কাছে আবেদন নিবেদন করত, প্রার্থনা করত, কোনো কিছু প্রতিরোধ করত, আর কোনো কিছু দরখাস্ত জমা দিত, পিটিশন দিত। এই ছিল নরমপন্থীদের আন্দোলনের পদ্ধতি। অন্যদিকে চরমপন্থীরা ব্রিটিশদের সদিচ্ছায় বিশ্বাস করতেন না। তারা নিষ্ক্রিয় প্রতিরোধ, বয়কট ও গণ আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ে বিশ্বাসী ছিলেন। আর নরমপন্থীরা ভাবতেন ব্রিটিশ সরকার আমাদের জন্য হয়তো কাজ করবে ভালো। রাজনৈতিক লক্ষ্য কি ছিল? নরমপন্থীদের লক্ষ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থেকেই স্বায়ত্তশাসন বা ডমিনিয়নের স্ট্যাটাস লাভ করা। অর্থাৎ ভারতীয়দের জন্য ভারতীয়রা শাসন করবে, এইরকম একটা ডমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্তশাসন জরুরি। কিন্তু চরমপন্থীদের চূড়ান্ত লক্ষ্য ছিল পূর্ণ স্বাধীনতা বা সম্পূর্ণ স্বরাজ অর্জন করা। 8 নম্বর প্রশ্ন, 4 দাগের প্রশ্ন। এবার আমরা যাব 3 নম্বরে প্রশ্ন। তোমাদের যে কোনো 4টি লিখতে হবে। সূর্যাস্ত আইন কি? অধ্যায় 4 থেকে দিয়েছে। এবং কৃষকদের ওপর কি প্রভাব পড়েছিল? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ছিল সূর্যাস্ত আইন। এই আইন অনুযায়ী নির্দিষ্ট বছরের নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে জমিদারদের সরকারি কোষাগারে প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। ব্যর্থ হলো জমিদারি বাজেয়াপ্ত করে তা অন্য কারোর কাছে নিলামে বিক্রি করে দেওয়া হতো। কৃষকদের ওপর কি প্রভাব পড়েছিল? জমিদারি টিকিয়ে রাখা তাগিদে জমিদাররা কৃষকদের ওপর চরম অত্যাচার শুরু করে। খরা বা বন্যার কারণে ফসল নষ্ট হলেও রাজস্বের কোনো মুকুব ছিল না। ফলে কৃষকদের মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে হতো। আবার রাজস্বের টাকা সময় মতো দিতে না পারলে কৃষকদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হতো, যা গ্রামীণ অর্থনীতিতে তীব্র দারিদ্র্য ও শোষণ ডেকে এনেছিল। এরপরে ক্ষয়ে 3 নম্বরের প্রশ্ন, অধ্যায় 4 থেকে কি দিতে পারে? ঔপনিবেশিক ভারতে বাণিজ্যিকীকরণের ফলে ভারতীয় কৃষির কি কি পরিবর্তন ঘটেছিল? ভারতের কৃষিতে ব্রিটিশ আমলে যখন বাণিজ্যিকরণ বা বাজারিকরণের উদ্দেশ্যে চিরাচরিত খাদ্যশস্য ধান গমের চাষের পরিবর্তে বাজারে বিক্রয়যোগ্য অর্থকরী ফসল চাষ হওয়া শুরু করলো, যেমন নীল, পাট, তুলো, চা, আফিম। এই কৃষিকেই বলা হচ্ছে কি? বাণিজ্যিকীকরণ কৃষি। এর ফলে ভারতীয় কৃষিদের নিম্নলিখিত পরিবর্তনগুলো ঘটে। 1. খাদ্য সংকট দেখা দেয়। লাভজনক অর্থকরী ফসলের চাষ বৃদ্ধি পাওয়া সাধারণ খাদ্যশস্যের উৎপাদন হ্রাস পায়। ফলে দেশে একের পর এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যেমন 1896 সালে 76-এর মন্বন্তর। 1896-এর দুর্ভিক্ষ, 76-এর মন্বন্তর, এগুলো ছিল খাদ্য সংকটের একটা চরমতম অবস্থা। কৃষকরা হয়ে গেছিল ঋণগ্রস্ত। বাণিজ্যিক ফসল চাষ করার জন্য প্রচুর খরচের প্রয়োজন হতো। দাদন বা অগ্রিম টাকার ফাঁদে পড়ে কৃষকরা মহাজন ও নীলকরদের দাসে পরিণত হতো।
তারপরে আরেকটা কি, আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীলতা। ভারতীয় কৃষি বিশ্ববাজারের সঙ্গে যুক্ত হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে মন্দা দেখা দিলে ভারতীয় কৃষকরাও চরম সংকটের মুখে পড়তেন। এটাই ছিল ঔপনিবেশিক ভারতে বাণিজ্যিকীকরণের ফলে ভারতীয় কৃষির পরিবর্তন। আলিগড় আন্দোলন কি, অধ্যায় 5 থেকে দিয়েছে। 19 শতকের দ্বিতীয়ার্ধে স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে মুসলিম সমাজের আধুনিকীকরণ, পাশ্চাত্য শিক্ষার প্রসার, সামাজিক কুসংস্কার দূর করার জন্য যে সংস্কার আন্দোলন গড়ে উঠেছিল তা আলিগড় আন্দোলন নামে পরিচিত। 1875 সালে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, বর্তমানে যাকে বলা হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল মুসলিম সমাজকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে সরকারি চাকরির উপযোগী করে তোলা, কোরআনের উদার ব্যাখ্যা দিয়ে সমাজ সংস্কার করা, মুসলিম যুবকদের মধ্যে আধুনিক ও বৈজ্ঞানিক চেতনার বিকাশ ঘটানো। তবে এই আন্দোলনে রাজনৈতিকভাবে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শনের পক্ষপাতী ছিল। ঠিক আছে, অর্থাৎ স্যার সৈয়দ আহমেদ খান এই আন্দোলন করতে গিয়ে ব্রিটিশদের সমর্থন করেছিল। ঘয়ের প্রশ্ন, 19 শতকে সাঁওতালরা কেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সিধু কানু চাঁদ ও ভৈরবের নেতৃত্বে সাঁওতালরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। এর প্রধান কারণ ছিল কি, যে অত্যাধিক রাজস্ব শোষণ চালাতো। সাঁওতালরা অক্লান্ত পরিশ্রম করে জঙ্গল পরিষ্কার করেছিল। সেই জমিকে বলা হতো দামিনী কোহ। ব্রিটিশ সরকার তার উপর চড়া হারে রাজস্ব ধার্য করেছিল। দামিনী কোহ মানে কথার অর্থ কি, পাহাড়ের প্রান্ত দেশ, পাহাড়ের প্রান্ত। এরপরে বহিরাগত দিকু কাদের বলা হতো? বহিরাগত মহাজনদের, ঠিকাদারদের বলা হতো দিকু। তারা কি করতো? তারা চড়া সুদে সাঁওতালদের ঋণ দিত বলে, আর সাঁওতালরা সেই ঋণ শোধ করতে না পারতো বলে তাদের জমি, গবাদি পশু কেড়ে নিত। সংস্কৃতিতে আঘাত এনেছিল। রেললাইন পাতার কাজে সাঁওতালদের জোর করে খাটানো হতো এবং সাঁওতাল নারীদের ওপর অত্যাচার করা হতো। অপরন্তু খ্রিস্টান মিশনারি যারা ছিল তারা জোর করে তাদের ধর্ম পরিবর্তন করার চেষ্টা করত। তাই তারা এই বিষয়টা নিয়ে ক্ষুব্ধ হয়ে সাঁওতাল বিদ্রোহ করেছিল। ইলবার্ট বিল বিতর্ক কি, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে এর গুরুত্ব আলোচনা করো। ইলবার্ট বিল লর্ড রিপন এনেছিলেন। তিনি চেয়েছিলেন যে ভারতীয়দের যারা বিচারক হিসাবে নিযুক্ত আছেন তারাও ইউরোপীয়দের বিচার করতে পারবে। এই নিয়ে লর্ড রিপন একটা বিল এনেছিলেন আইন সদস্য সিপি ইলবার্টের উদ্যোগে। সেখানে দেখা গেল যে ইলবার্ট বিল চালু করার প্রসঙ্গ যখনই উঠল তখন শ্বেতাঙ্গ যারা ছিল, যারা ইংরেজ ছিল, তারা ভীষণ রকমভাবে এর বিরোধ করে। আর তারাই শেষ পর্যন্ত কি করে, ব্রিটিশ সরকারের ওপর প্রচণ্ড পরিমাণে বিদ্রোহ শুরু করে, যেটাকে বলা হয় কি, শ্বেতাঙ্গ বিদ্রোহ। কেন? তার কারণ ভারতীয়রা কেন ইউরোপীয়দের বিচার করার অধিকার পাবে, এই নিয়ে শ্বেতাঙ্গরা বিদ্রোহ করেছিল। জাতীয়তাবাদের বিকাশে গুরুত্ব কি ছিল? যে এই বিতর্ক ভারতীয়দের চোখ খুলে দিয়েছিল। ভারতীয়রা বুঝতে পেরেছিল যে মুখে যতই সাম্যের কথা বলা হোক না কেন, জাতিগত বৈষম্যই ব্রিটিশ শাসনের আসল রূপ। অর্থাৎ ব্রিটিশ সরকার জাতি বৈষম্য বেশি করে দেখে। ইংরেজদের দেখা দেখি ভারতীয়রাও বুঝতে পারে যে নিজেদের অধিকার আদায়ের জন্য সুসংগঠিত আন্দোলনের কোনো বিকল্প নেই। তার কারণ কি, যে শ্বেতাঙ্গ যারা বিদ্রোহ করেছিল তাদের চাপের মুখে ব্রিটিশ সরকার কিন্তু বিলটি পাল্টাতে বাধ্য হয়েছিল। আর সেটা থেকে ভারতীয়রা অনুপ্রাণিত হয় যে যে কোনো কিছু আদায় করতে গেলে আন্দোলন ছাড়া হবে না। এই ইলবার্ট বিল বিতর্কের অভিজ্ঞতা থেকে পরবর্তীকালে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি তৈরি হয়েছিল। লর্ড কার্জন কেন বাংলা ভাগ করতে চেয়েছিলেন? এর প্রকৃত উদ্দেশ্য কি ছিল? প্রকৃত উদ্দেশ্য ছিল যে ভারতে স্বাধীনতা আন্দোলনের যে মূল কেন্দ্র, বাংলাকে ভাগ করতে পারলে তাহলে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন হয়ে যাবে, ভারতে স্বাধীনতা আন্দোলন দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, আর তিনি মুখে বলেছিলেন যে বাংলা অনেকটা বড়, তাই একজনের পক্ষে সেই বাংলা শাসন করা সম্ভব হচ্ছে না, তাই উন্নয়নের স্বার্থে এটাকে ভাগ করতে হবে। আজকের দিনে যাকে বাংলাদেশ বলছি সেই জায়গাটা তৈরি হবে, ঢাকা থাকবে মূল প্রশাসনিক কেন্দ্র, আর নাম দেওয়া হবে পূর্ববঙ্গ। আজকের দিনে যেটা পশ্চিমবঙ্গ, তার মূল কেন্দ্র থাকবে কলকাতা এবং হবে হিন্দু ধর্মের প্রাধান্য বেশি। আর ঢাকা অর্থাৎ আজকের যেটা পূর্ববঙ্গ সেটা হয়ে যাবে মুসলিম প্রাধান্য বেশি। এই কথাই তিনি বলেছিলেন, মুখে বলেছিলেন, কিন্তু মনে মনে ছিল যে ভারতে হিন্দু মুসলিম যে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করছে বাংলা থেকে, তার বিভাজন করা। ঠিক আছে,
অর্থাৎ জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্য তিনি এই বিষয়টাকে জোর দিয়েছিলেন। আর দেশকে ভাগ করতে পারলে হিন্দু মুসলিম হিসাবে তাহলে তাদের আরো সুবিধা হবে, জাতীয় আন্দোলন হয়ে যাবে দুর্বল। এরপরে 5 নম্বর প্রশ্ন তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি আলোচনা করো। এই ব্যবস্থার সুফল ও কুফলগুলি সংক্ষেপে লেখো। 1793 খ্রিস্টাব্দে 22শে মার্চ লর্ড কর্নওয়ালিস বাংলায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেছিল তা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। প্রধান শর্তাবলী কি ছিল এই বন্দোবস্তের? যে জমিদাররা সরকারকে যে রাজস্ব দেবেন তার পরিমাণ চিরকালের জন্য নির্দিষ্ট বা স্থায়ী করে দেওয়া হয়। ভবিষ্যতে কোনো অবস্থাতেই এই রাজস্বের হার বাড়ানো হবে না। তারপরে কি? জমিদারদের মালিকানা। জমিদাররা জমির চিরস্থায়ী মালিকানা লাভ করেন। তারা জমি কেনাবেচা, দান বা বন্ধক রাখার আইনি অধিকার পেয়েছিলেন। তারপরে আরেকটা ছিল আইনের বৈশিষ্ট্য, সূর্যাস্ত আইন। নির্দিষ্ট দিনের সূর্য ডোবার আগে সরকারি কোষাগারে রাজস্ব জমা না দিলে জমিদারি বাজেয়াপ্ত করে নিলাম করা হতো। আর সুফল কি হয়েছিল? সরকারি নিশ্চিত আয়। ব্রিটিশ সরকারের বার্ষিক আয় সুনিশ্চিত ও নির্দিষ্ট, যা তাদের বাজেট তৈরিতে সাহায্য করেছিল। অনুগতশীল জমিদার শ্রেণীও তৈরি হয়েছিল। অর্থাৎ এই ব্যবস্থার ফলে সমাজে এমন একটি নতুন জমিদার শ্রেণীর সৃষ্টি হয় যারা নিজেদের স্বার্থে ব্রিটিশ শাসনের অন্ধ সমর্থক এবং স্তম্ভে পরিণত হয়েছিল। আর কৃষির সাময়িক প্রসার, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে নিজেদের লাভ বাড়াতে জমিদাররা পতিত জমি উদ্ধার ও কৃষিকাজে উৎসাহ দিয়েওছিল। কুফল কি ছিল? কৃষকদের চরম শোষণ হচ্ছিল। অর্থাৎ জমিদারের জমির মালিকানা দেওয়ায় কৃষকরা স্রেফ প্রজায় পরিণত হয়। নির্দিষ্ট রাজস্বের অতিরিক্ত টাকা আদায়ের জন্য জমিদাররা কৃষকদের উপর অকথ্য অত্যাচার চালাতেন। অনুপস্থিত জমিদার। জমিদারদের অনেক শহরে বিলাসবহুল জীবন কাটাতেন এবং পত্তনিদার মধ্যস্থভোগীদের মাধ্যমে রাজস্ব আদায় করতেন। এই মধ্যস্থভোগীদের শোষণে কৃষকদের পিঠ দেয়ালে ঠেকে যায়। প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা, মহামারীতে ফসল না হলেও রাজস্ব মুকুবের জন্য ব্যবস্থা ছিল না। ফলে বহু প্রাচীন জমিদার ধ্বংস হয়ে যায় এবং কৃষকরা ভিটেমাটি হারায়। এরপরে পঞ্চম অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন, ভারতের সমাজ সংস্কার ও নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বিস্তারিত আলোচনা করো। 19বিংশ শতকের বাংলার নবজাগরণ অন্যতম ব্যক্তি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি সমাজ সংস্কার করতে গিয়ে প্রথমেই করেছিলেন সব থেকে বড় কাজ, বিধবা বিবাহ আন্দোলন। তিনি 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই হিন্দু বিধবা বিবাহ আইন বা হিন্দু পুনর্বিবাহ আইন পাশ করেন ব্রিটিশদের সহায়তায়, যার ফলে ভারতে অনেক বিধবা মেয়ে তাদের নতুন জীবন ফিরে পেয়েছিল। বহুবিবাহ, বাল্যবিবাহ রোধ করেছিল, অর্থাৎ প্রত্যেকটা মানুষ যে সমাজে বহুবিবাহ করছে সেটা বন্ধ করার উদ্যোগ নেন এবং অল্প বয়সী মেয়েদের বিবাহ বন্ধ করেন। তারপরে তিনি কাজ করেছিলেন নারী শিক্ষার প্রসারে। তিনি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন নারী শিক্ষার জন্য। তিনি ব্যক্তিগত উদ্যোগে সরকারি শিক্ষার পরিদর্শক হিসাবে নিজের ক্ষমতা বলে নদিয়া, বর্ধমান, হুগলি, হাওড়াতে প্রায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখানে প্রায় 1300 ছাত্রী পড়াশোনাও করত। বেথুন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুনের সহযোগিতায় 1849 সালে কলকাতায় হিন্দু ফিমেল স্কুল, বর্তমানে বেথুন স্কুল প্রতিষ্ঠায় তিনি মুখ্য ভূমিকা নেন এবং এই স্কুলের সম্পাদক হিসাবে কাজ করেন। নারী শিক্ষা ভাণ্ডার তৈরি করেন। মেয়েদের পড়াশোনার খরচ চালানোর জন্য তিনি নিজের উদ্যোগে নারী শিক্ষা ভাণ্ডার নামে এক তহবিল গঠন করেন। নিজের দূরদর্শিতা দিয়ে বুঝতে পেরেছিলেন যে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে পুরুষের পাশাপাশি নারীর শিক্ষার অধিকারও সমান জরুরি। 20 শতকের শুরুতে বাংলায় গড়ে ওঠা বিপ্লবী আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, অর্থাৎ সন্ত্রাসবাদী আন্দোলন। অধ্যায় 6 থেকে প্রশ্নটা দিয়েছে। 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় স্বাধীনতা আন্দোলনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যা সশস্ত্র বিপ্লবী আন্দোলন বা চরমপন্থী জাতীয় আন্দোলন নামে পরিচিত। মডারেট বা নরমপন্থীদের আবেদন নিবেদন নীতি যখন ব্যর্থ হয় তখন বাংলার যুব সমাজ রক্তের বদলে রক্ত ও সশস্ত্র প্রতিরোধের পথ বেছে নিয়েছিল। বাংলার বিপ্লবী আন্দোলনের প্রধান দিকগুলি কি কি ছিল? সেটা হলো, প্রথম, বিপ্লবী গুপ্ত সমিতি। বাংলার সশস্ত্র বিপ্লবের পটভূমি তৈরি করতে বেশ কিছু গোপন সমিতি গড়ে ওঠে। এর মধ্যে অন্যতম ছিল, শর্ট প্রশ্ন মনে রাখবে, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিল 1902 সালে প্রমথনাথ মিত্র, সতীশচন্দ্র বসু প্রমুখের উদ্যোগে, এবং যুগান্তর দল তৈরি হয়েছিল অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ
ভূপেন্দ্রনাথ দত্ত প্রমুখর নেতৃত্বে। এই সমিতিগুলি যুবকদের লাঠি খেলা, তলোয়ার চালনা, কুস্তি, বোমা তৈরির প্রশিক্ষণ ইত্যাদি দেয়া হতো। মজফ্ফরপুর হত্যাকাণ্ড। যুগান্তর দলের দুই তরুণী বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি অত্যাচারী কিংসফোর্ড সাহেবকে হত্যার উদ্দেশ্যে মুজাফফরপুরে তার ফিটন গাড়িতে বোমা ছোড়েন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, ছিলেন অন্য দুই ব্রিটিশ নারী, যারা মারা যান। এরপর প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়ার আগে নিজেই হাতে বন্দুক দিয়ে আত্মবলিদান দেন এবং ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় 11ই আগস্ট 1908 সালে। এরপরে হয় আলিপুর বোমা মামলা। মুরারিপুকুর বাগানবাড়ি থেকে পুলিশের বোমা তৈরির সরঞ্জাম অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ সহ বহু বিপ্লবীকে গ্রেপ্তার করে। এই মামলাটি আলিপুর বোমা মামলা নামে পরিচিত। এই মামলায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সওয়াল জেরে অরবিন্দ ঘোষ মুক্তি পেল, বারীন্দ্র কুমার ঘোষের দ্বীপান্তর হয়েছিল। সংবাদপত্র কি কাজ করেছিল? যুগান্তর, সন্ধ্যা পত্রিকা ছিল ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সম্পাদিত, এবং বন্দে মাতরম পত্রিকার মাধ্যমে বিপ্লবীরা দেশবাসীর মধ্যে ব্রিটিশ বিরোধী চেতনা এবং বৈপ্লবিক আদর্শ প্রচার করতেন। মূল্যায়ন কি? অর্থাৎ 20 শতকের শুরুতে এই বিপ্লবী আন্দোলন হয়তো তাৎক্ষণিকভাবে ব্রিটিশ শাসনকে ভারত থেকে উপড়ে ফেলতে পারেনি, কিন্তু ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকির আত্মত্যাগ বাংলার তথা ভারতের তরুণ সমাজের বুকে এক নির্ভীক দেশপ্রেমের আগুন জ্বালিয়েছিল, যা পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামকে ব্যাপকভাবে ত্বরান্বিত করেছিল। অর্থাৎ আমাদের টোটাল যে প্রশ্নপত্রটা, তার প্রশ্নপত্রের উত্তর কোনগুলো আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে উত্তর সহ ব্যাখ্যা করা হলো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।